Hello everyone, welcome back to our incredible platform LWS Academy. আজকে আমি চলে এসেছি তোমাদের 12-এর থার্ড সেমিস্টারের ইংলিশের ফার্স্ট ক্লাস নিয়ে। তোমাদের সেমিস্টার এক্সামের আর মাত্র 2 মাস বাকি, তার মধ্যে আমাদেরকে সিলেবাসটা সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ করার চেষ্টাও করব পরিপূর্ণভাবে। আগামী আগস্ট মাসের লাস্টের দিকে বা আগস্ট মাস শেষ হতে হতেই তোমাদের সিলেবাস সম্পূর্ণ হয়ে যাবে। তো বেশি কথা না বলে দেখা যাক আজকে আমরা এই সেশনে কি করতে চলেছি। আজকে এই লেকচারে আমরা কি কভার করব। প্রথমত রোড ম্যাপ। আমাদের রোড ম্যাপে আমরা জানবো যে আমাদের সিলেবাস কি, আমরা কিভাবে সেটাকে পড়ব, কতদূর কি পড়ব, আমাদেরকে কিভাবে প্ল্যান ওয়াইজ বা রুটিন ওয়াইজ চলতে হবে। আর তারপরে চলবো স্ট্র্যাটেজি, যে কতটা পড়ব, কি পড়ব, কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো করতে হবে ইত্যাদি, এই সব কিছু। তারপরে পড়ব টেক্সচুয়াল রিডিং বা টেক্সটটাকে ভালো করে পড়ব এবং তার মানে জানবো। যেহেতু এমসিকিউ কোশ্চেন থাকবে সেহেতু আমাদেরকে টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে লাইন বাই লাইন, যেখান থেকে ইচ্ছা কোশ্চেন দিতে পারে। তো আমাদেরকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়তে হবে এবং তার মানে জানতে হবে। তারপরে কোশ্চেন সলভ করব। এইভাবে আমরা ধাপে ধাপে এগোবো, যেহেতু ছোট ছোট প্ল্যান হয়েই একটা সফল জায়গায় পৌঁছানো যায়। আগে আমাদের গোল বা আমাদের টার্গেট নির্দিষ্ট করতে হবে, তারপরে আমাদের এগোতে হবে। সো প্রথমত দেখে নিই আমাদের কি কি চ্যাপ্টারে আছে এগুলো। আমাদের এক্সাম হবে 10 তারিখ সেপ্টেম্বর মাসের। এক্সাম শুরু হচ্ছে 8 তারিখ, শেষ হবে 22শে সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর শুরু হবে, 22 সেপ্টেম্বর শেষ হবে। আমাদের ইংলিশ এক্সাম আছে 10 সেপ্টেম্বর। আমাদের হাতে মাত্র 2 মাস সময়, তার মধ্যেই আমাদেরকে পরিপূর্ণভাবে প্রিপারেশান নিতে হবে যাতে আমরা ফুল মার্কস পেতে পারি সকলেই। তো আমাদের সিলেবাসে কি আছে, আমাদের 3টে প্রোজ আছে, 2টো পোয়েট্রি আছে, একটা ড্রামা আছে, তারপরে আছে গ্রামার, আনসিন। তো আমরা একে একে দেখব কি আছে আমাদের। প্রোজ বা গল্পের মধ্যে আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। সেখানে 4 নম্বর ক্যারি করবে, 4টাই এমসিকিউ থাকবে। লেকচার দেব অন্তত 2টোর মধ্যেই সম্পূর্ণ করার চেষ্টা করব, কারণ আমাদের হাতে সময় খুব সংকীর্ণ। দ্বিতীয় হচ্ছে স্ট্রং রুট, এপিজে আব্দুল কালামের লেখা। সেখানে 3 নম্বর থাকবে, লেকচার 2টো দেব। দ্য বেট, অ্যান্টন চেকবের লেখা। সেখানেও 3 নম্বর থাকবে, লেকচার সেই 2টো। তাহলে আমাদের গল্প থেকে টোটাল 10 নম্বর থাকছে। এবার কবিতার দিকে দেখা যাক। পোয়েট্রির মধ্যে আছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, তরু দত্তের লেখা। সেখানে 5 মার্ক থাকবে, সেখানেও 2টো লেকচার লাগবে। তারপরে ইউলিসিস, লর্ড আলফ্রেড টেনিসন। সেখানে 5 মার্ক থাকবে, লেকচার 2টো। এবং তাহলে পোয়েট্রি থেকে 10 হলো আর প্রোজ থেকে 10 হলো, 10 + 20 হয়ে গেল। এবার হচ্ছে ড্রামা, রাইডার্স টু দ্য সি, জেম সিং। মার্কস সেখানে 5 মার্ক থাকবে, লেকচার যেহেতু ড্রামা একটু বড় হয় যেহেতু সেখানে 5টা, অন্তত 5টা, কম লাগতে পারে বা বেশিও লাগতে পারে। দেন গ্রামার সেকশন, সেখানে 5 মার্ক থাকবে। তাহলে পোয়েট্রিতে হলো 10, প্রোজে হলো 10, 20, 5 হলো ড্রামা থেকে, 5 গ্রামার থেকে, টোটাল 30। গ্রামের মধ্যে কি আছে দেখে নিই একবার। সিনথেসিস বা জয়নিং, 2টো ওয়ার্ড দিয়ে দিল, সেখানে বললো যে এটাকে জয়নিং করো। জয়েন ইন্টু আ সিম্পল সেন্টেন্স, জয়েন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, ইন্টু আ কম্পাউন্ড সেন্টেন্স। দেন স্প্লিটিং, বা একটা বড় ওয়ার্ড দিয়ে দিল, সেটাকে তোমাকে 2 ভাগে ভাগ করে লিখতে হবে বা ভেঙে লিখতে হবে। চেঞ্জ অফ ন্যারেশন চেঞ্জ তোমরা সবাই জানো। কারেকশন অফ এরর, একটা সেন্টেন্স দিয়ে দিল, সেখানে কি ভুল আছে সেটা তোমাকে ভুলটাকে ঠিক করে অ্যান্সারে লিখতে হবে। গেল।
টোটাল হলো 30 মার্ক। এবার আনসিনে 10, তাহলে টোটাল হলো 40। এবার আনসিনে কী থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা তোমরা সবাই জানো। সেই প্যাসেজ থেকে 5 মার্ক থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে। ভোকাবুলারি বলতে তোমরা সেই প্যাসেজটাকে ভালো করে জানতে হবে, পড়তে হবে ভালো করে, মিনিং, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। কোনো একটা ওয়ার্ড দিল, ওখান থেকে উঠিয়ে বললো যে এর সিনোনিমস বা অ্যান্টোনিমস বের করো বা পড়ো। এর জন্য তোমাদেরকে স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে। বেশি করে ইংলিশ গল্পের বই পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, এগুলো পড়তে হবে। তাহলে তোমার স্টক অফ ওয়ার্ড বাড়বে, তাহলে তুমি বলতে এগুলো সহজেই পারবে। অ্যান্ড তারপরে আছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট, সেখানে 5 মার্ক থাকবে। এটা বলতে বোঝায় যে টেক্সট থেকে আনসিন যে প্যাসেজটা থাকবে সেখান থেকে এমসিকিউ থাকবে 5 মার্কের। তাহলে আমাদের টোটাল হলো 40 মার্ক। তাহলে টোটাল 40 মার্ক হলো। এবার আমি তোমাদেরকে যেভাবে ক্লাসে পড়াবো সেভাবে তোমরা পড়ে যাবে, এবং আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বলে দেবো এখান থেকে কী কোশ্চেন আসতে পারে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি প্রত্যেক দিন ক্লাসের শেষে লাস্ট 5 মিনিট বা 10 মিনিটে কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো, গ্রামার করাবো। বা কোনো দিন আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে গ্রুপে তোমাদেরকে আমি কোশ্চেন কিছু সেন্ড করে দেবো, তোমরা সেগুলো সলভ করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবে। তো ক্লাস শুরু করা যাক। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে দেবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই লেকচারটি উপভোগ করতে পারে এবং তারাও কিছু জানতে পারে, শিখতে পারে, তাদের এক্সামে যেন ভালো রেজাল্ট হয়। আর কমেন্ট করে দেবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো, বা কী কী ঘাটতি ছিল ক্লাসের মধ্যে, কী জিনিসপত্র দিলে বা কীরকম কন্টেন্ট দিলে তোমাদের ভালো লাগবে, সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো ক্লাসের দিকে জানা যাক। তো আজকে আমরা পড়ব স্ট্রং রুট। প্রথমেই জানলাম স্ট্রং রুটস কার লেখা, এপিজে আব্দুল কালামের লেখা। প্রথমত তোমাদের বলে দিই এই গল্পের সারসংক্ষেপ বা সারমর্মটা। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। এটা এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফি। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারের একটি অংশ। আমাদের পাঠ্যটি হচ্ছে একটি অংশ, হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির উইংস অফ ফায়ারের স্ট্রং রুটস। এখানে তিনি তার শৈশবকালের কথা তুলে ধরেছেন, তার বাবা মার কথা তুলে ধরেছেন, তার বাবা কীভাবে জীবনযাপন করতো, তারা কীভাবে জীবনযাপন করতো, কোথায় থাকতো, এই সব কথাগুলো তিনি এই গল্পের মাধ্যমে, এই তার অটোবায়োগ্রাফির একটি অংশর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তো প্রথমে জেনে নিই অ্যাবাউট দ্য অথর। এই পোর্শন থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না এইচএসে, হায়ার সেকেন্ডারিতে, কিন্তু আমাদের এইচএসেই শেষ নয়, আমাদের পরবর্তীতে অনেক কম্পিটিটিভ এক্সামে যেতে হতে পারে, অনেকেই বসতেও পারে, অনেকেও না দিতেও পারে, কিন্তু তার ক্ষেত্রে জেনে রাখার দরকার যে এপিজে আব্দুল কালামের পুরো নাম কি। আবুল ফকির জৈনুল আবেদিন কালাম। এপিজে আব্দুল কালামের পুরো নাম আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। তিনি 1931 সালে জন্মগ্রহণ করেন এবং 2015 সালে মৃত্যুবরণ করেন। ওয়াজ one of the pioneer of aerospace engineering in India. তিনি হচ্ছেন ইন্ডিয়ান এরোস্পেস মানে মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ের পথিকৃৎ বা অগ্রগামী, বা তার দ্বারাই শুরু হয় ইন্ডিয়াতে। ফর এ মেজর পার্ট অফ হিজ লাইফ হি ওয়ার্কড অ্যাজ এ সায়েন্টিস্ট ইন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। ফর এ মেজর পার্ট অফ হিজ লাইফ, তার জীবনের অধিকাংশ সময় জুড়ে বা অনেকাংশই জুড়ে, হি ওয়ার্কড কাজ করেছিল অ্যাজ এ সায়েন্টিস্ট, একজন বৈজ্ঞানিক হিসাবে, ইন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, ভারতীয় মহাকাশ কার্যকলাপের মধ্যে। সাম অফ হিজ ফেমাস ওয়ার্ক আর ইন্ডিয়ান 2020। তার বিশিষ্ট মানে বিখ্যাত কিছু লেখনীয়র মধ্যে হলো ইন্ডিয়ান 2020, ইগনিটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার, যেটা আমাদের যার থেকে আমাদের পাঠ্যটি নেওয়া হয়েছে। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 to 2007। তিনি আমাদের ভারতের রাষ্ট্রপতিও ছিলেন 2002 থেকে 2007 পর্যন্ত।
এটা জেনে নিলাম আমরা অ্যাবাউট দ্য অথর মানে লেখকের সম্পর্কে। তারপরে প্যাসেজে আছে অ্যাবাউট দ্য টেক্সট। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। স্ট্রং রুটটি নেওয়া হয়েছে ডক্টর কালামস অটোবায়োগ্রাফি, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে এই পাঠ্য অংশটি স্ট্রং রুটটি নেওয়া হয়েছে। তাহলে আমরা জানলাম যে এপিজে আব্দুল কালাম অটোবায়োগ্রাফির নাম কি? উইংস অফ ফায়ার। তোমরা অবশ্যই জানো যে বায়োগ্রাফি বায়োগ্রাফির মধ্যে তফাৎ কি। বায়োগ্রাফি হচ্ছে একজন অন্যজনের সম্পর্কে লিখলে সেটা বায়োগ্রাফি। ধরো আমি তোমার সম্পর্কে লিখছি, তুমি আমার সম্পর্কে লিখছো, এটা হলো বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি কি? যখন কোনো একটি ব্যক্তি নিজের সম্পর্কে লিখছে, মানে আমি আমার সম্পর্কে লিখছি, তুমি তোমার সম্পর্কে লিখছো, এটা অটোবায়োগ্রাফি। তো তাহলে এপিজে আব্দুল কালাম অটোবায়োগ্রাফির নাম কি? উইংস অফ ফায়ার। এটা একটা কোশ্চেন দিতে পারে, তোমরা এটা মনে করে রাখবে, কেমন? তারপরে অংশ হচ্ছে ইন দিস এক্সট্র্যাক্ট হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। ইন দিস এক্সট্র্যাক্ট এই অংশে হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন, তিনি বলেছেন তার শৈশবকাল সম্পর্কে তার গ্রামে, মানে বাড়ির যে শহর, এক কথায় গ্রাম বলতে পারো, গ্রামে তিনি কীভাবে জীবনযাপন করেছেন, তার শৈশবকালটা কাটিয়েছেন, সেই সম্পর্কে তিনি বলেছেন। দ্য পিস প্রেজেন্টস a delightful sketch of author's early life. The piece এই অংশটি প্রেজেন্ট মানে উপস্থাপনা করে আর ডিলাইটফুল একটি আনন্দময় স্কেচ বা প্রতিচ্ছবি, যে এই অংশটি উপস্থাপন করেন একটা আনন্দময় ছবি, প্রতিচ্ছবি লেখকের জীবনের, শৈশব জীবনের, এক কথায় আর্লি লাইফ মানে শৈশব জীবনের, অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ, এবং তার আধ্যাত্মিক বৃদ্ধির বিকাশ। তো এই জানলাম আমরা অ্যাবাউট দ্য অথর অ্যান্ড অ্যাবাউট দ্য টেক্সট। এবার চলে যাই গল্পের মধ্যে। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born into a middle class Tamil family, এখানে আই বলতে সেই এপিজে আব্দুল কালাম, যেহেতু এটা অটোবায়োগ্রাফি তিনি তার সম্পর্কেই বলছেন। আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে, যেটা কোথায় ছিল? আইল্যান্ড টাউন, রামেশ্বরমের আইল্যান্ড টাউনে, ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। আর্স্টওয়াইল মানে পূর্বে, মাদ্রাজ স্টেট যেটা আগে মাদ্রাজ স্টেট ছিল, বর্তমানে চেন্নাই। এখানে কোশ্চেন আসতে পারে এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এটা প্রথম লাইন থেকেই তোমরা পড়তে পারবে, এটা তোমরা পড়ে রাখবে। My father, Jainul Abidin, had neither much formal education nor much wealth. My father মানে এপিজে আব্দুল কালামের বাবা, নাম কি? জৈনুল আবেদিন। had neither much formal education, তার ছিল না তথাকথিত শিক্ষা, মানে যে প্রাথমিক শিক্ষাটুকু দরকার সেটুকুও ছিল না তার বাবার। কার? এপিজে আব্দুল কালামের বাবা। নর মাচ ওয়েলথ, তিনি অতটা সম্পদশীল ছিলেন না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, হি প্রসেসড গ্রেট ইনিটেড উইজডম, সে অধিকারী ছিলেন এক বুদ্ধিশীল মানুষ হিসেবে, অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং বংশানুক্রমে তিনি উদারতা ছিলেন, উদারণশীল ছিলেন। এক কথায় জেনারেসিটি বলতে উদারশীল, অফ স্পিরিট। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, তিনি একজন আদর্শ সাহায্যকারী হিসেবে, আইডিয়াল হেল্পমেট হিসাবে আমার মাকে পেয়েছিলেন, আসিয়াম্মা। তো এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি? আসিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপুল সি ফিড এভরি ডে। এপিজে আব্দুল কালাম মনে করতে পারতেন না যে তার মা প্রতিদিন কতজনকে খাওয়াতো, সংখ্যাটা এতই বেশি ছিল যে তিনি এক্স্যাক্ট নাম্বার মানে নির্দিষ্ট সংখ্যাটাও বলতে পারতেন না যে কতজনকে সে খাওয়াতো। বাট আই এম কোয়াইট সার্টেন, আমি নিশ্চিত ছিলাম যে দ্যাট ফার মোর আউটসাইডার
ate with us than all the members of our own family put together. নিশ্চিত ছিলাম যে নিশ্চিত ছিলাম যে এপিজে আব্দুল কালাম বলছে আমার মা কতজনকে খাওয়াতো প্রতিদিন তার সংখ্যাটা আমি নির্দিষ্ট জানতাম না, বাট এটা নিশ্চিত ছিলাম যে আমাদের পরিবারের সমস্ত লোককে যদি এক জায়গায় করা হয় তবে যতজন হবে তার থেকে বেশি লোককেও খাওয়াতেন, তারা সবাই মিলে একসাথে খেতেন। এটা থেকে তাদের উদারতার ব্যাপারে আমরা ভালো ধারণা পেতে পারি যে তারা কতটা উদারতা ছিলেন, কতটা সাহায্যশীল ছিলেন, কীরকম মানুষ ছিলেন, এগুলো সব আমরা জানতে পারি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পরিবার বা আমার বাবা মা গার্জেন তারা ব্যাপকভাবে পরিচিত ছিলেন সমাজে কী হিসাবে? আইডিয়াল, আদর্শ সঙ্গী হিসাবে, আইডিয়াল কাপল বা সঙ্গী হিসাবে। তার বাবা মা সমাজে কী পরিচিত? আইডিয়াল কাপল হিসেবে পরিচিত ছিল। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। এপিজে আব্দুল কালামের মায়ের বংশানুক্রমিক বংশের লোকগুলো খুব মোর ডিস্টিংগুইশড, তারা খুব বিশিষ্ট ব্যক্তি ছিলেন সবাই। কার কথা বলছে? এপিজে আব্দুল কালাম তার মায়ের বংশের লোকের কথা বলছে। One of her forebears having been bestowed the title of বাহাদুর by British, তার মায়ের পূর্বপুরুষের একজন ব্রিটিশ দ্বারা বাহাদুর উপাধি দ্বারা অর্পিত হয়েছিলেন, বা ব্রিটিশ তার মায়ের পূর্বপুরুষের একজনকে বাহাদুর উপাধি দিয়েছিলেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন্স, তার বাবা মায়ের আমি বাড়ির অনেক বাচ্চার মধ্যে একজন, আমি একজন বাচ্চা। আ শর্ট বয়, একটা ছোট্ট ছেলে উইথ রেদার আনডিস্টিংগুইশ লুক। একটা ছোট্ট ছেলে সহজ সরল চেহারার। তো কী বলছেন? তার এখানে এপিজে আব্দুল কালাম তার নিজের বর্ণনা দিচ্ছেন, তার পরিকাঠামো বলছেন তিনি দেখতে কেমন। তিনি একটা ছোট্ট ছেলে, সাদামাটা ছেলে দেখতে, সাধারণ সহজ সরল ছোট্ট ছেলে, হাইটে শর্ট। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্ট, জন্মগ্রহণ করেছিল লম্বা এবং সুন্দর পরিবারে। তাহলে তার বাবা মা কেমন ছিল? টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্ট। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের উদ্বংশীয় বাড়িতে বসবাস করতাম। অ্যানসেস্টার বলতে, উদ্বংশীয় বলতে যেখানে আমার বাবারা বসবাস করেছে বা আমার দাদুরা বসবাস করেছে, সেখানে আমার বাবারা করছে, এখন আমরা করছি, এইভাবে বংশক্রমে চলতে এসছে ওইখানে, ওটাই বলছে উদ্বংশীয় বা অ্যানসেস্ট্রাল হাউস। তো তারা কোথায় বসবাস করতো? ইন আওয়ার অ্যানসেস্টার, তাদের উদ্বংশীয় বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ 19th century, যেটা তৈরি হয়েছিল 19শ শতাব্দীর মধ্যবর্তী অংশে, একবার মিডিলে 19শ শতাব্দীর মধ্যবর্তী অংশে সময়ে তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা পরিপূর্ণভাবে ছিল বড় পাকার বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তৈরি হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার মানে উগ্র, আমার উগ্র বাবা, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্ট অ্যান্ড লাক্সারিজ, আমার উগ্র বাবা ত্যাগ করতেন অল ইনএসেনশিয়াল, সমস্ত অপ্রয়োজনীয়, কমফর্ট মানে সুযোগ সুবিধা, অ্যান্ড লাক্সারিজ বিলাসিতা, আমার উগ্র বাবা অপ্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা এবং বিলাসিতা ত্যাগ করতেন। হাওয়েভার, যাই হোক না কেন। অল নেসেসিটিস ওয়ার প্রোভাইড ফর, সমস্ত প্রয়োজনীয় দেওয়া হতো ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথ, তার বাবা যেরকমই হোক না কেন তিনি সমস্ত প্রয়োজনীয় জিনিস যেমন খাবার, ওষুধ, জামা কাপড়, সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো তিনি দিয়ে থাকতেন সমাজে সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিদেরকে।
In fact, I would say mine was a very secure childhood materially and emotionally. অবশ্যই বলা যেতে পারে যে এপিজে আব্দুল কালাম বলছেন, আমার শৈশবকাল ছিল বস্তুগত এবং মানসিকভাবে নিরাপদ। I normally ate with my mother. His mother, আমি সাধারণত খেতাম, আমার মায়ের সঙ্গেই খেতাম আমি সাধারণত। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। তাহলে রান্নাঘরের মেঝেতে বসে তার মায়ের সঙ্গে এপিজে আব্দুল কালাম প্রায় খেতেন, খাবার খেতেন। সি উড প্লেস আ বানানা লিফ বিফোর মি, তিনি তার মা তার সামনে একটি কলা পাতা রাখতেন, যেহেতু তারা তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন সেহেতু ওই সেখানে সবাই কলা পাতায় খাবার খায় প্রায় দেখা যায়, সো তিনিও খাচ্ছিলেন। অন হুইচ সি দেন লেডেড, এবং তার মধ্যে তিনি কী কী দিলেন? লেডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, আ ভ্যারাইটি অফ সার্ভ, হোমমেড পিকেল অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তাহলে কী কী দিয়েছিল? রাইস দিয়েছিল, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ সার্ভ, হোমমেড পিকেল ঝাল বাড়ির তৈরি আচার, ডলপ অফ কোকোনাট চাটনি, ফ্রেশ কোকোনাট। ডলপ বলতে বোঝাচ্ছে এখানে এক ধরনের এক দলা বা পিণ্ড বা এক মুঠো, ফ্রেশ কোকোনাট চাটনি, নারকেলের চাটনি। তো আমরা এতদূর পড়লাম, এতদূর তোমাদের আজকে এখানেই থাক। নেক্সট সেশনে আমি আবার পুরোটা কমপ্লিট করাবো। তো আজকে কিছু আর কোশ্চেন দিচ্ছি না, তবুও তোমাদের করাচ্ছি না কোশ্চেন, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো তোমরা নেক্সট ক্লাস আসার আগে সলভ করে রাখবে। তো এত দূরই থাক আজকে। তোমাদের আরেকবার বলে দিই এতটুকু আমরা কি পড়লাম। এপিজে আব্দুল কালাম তামিল মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, যেটা পূর্বে মাদ্রাজ শহরের রামেশ্বরমের আইল্যান্ড টাউনে অবস্থিত। তার বাবার নাম জৈনুল আবেদিন। তিনি তথাকথিত শিক্ষা পাননি এবং বেশি সম্পদশীল ছিলেন না, তবুও তিনি উদারশীল ছিলেন এবং খুব জ্ঞানী ছিলেন। তিনি আইডিয়াল হেল্পমেট হিসেবে আমার মাকে পেয়েছিলেন, তার নাম হচ্ছে আসিয়াম্মা। তার মা প্রতিদিন অনেক লোককে খাওয়াতো, যেটা এপিজে আব্দুল কালামের গুনতির বাইরে, যেটা টোটাল তার ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি জনকে তার মা প্রতিদিন খাওয়াতেন। তারপরে তার বাবা মা হচ্ছে সমাজে ব্যাপকভাবে পরিচিত ছিলেন আইডিয়াল হেল্পমেট হিসেবে, আদর্শ সঙ্গী হিসেবে। তার মায়ের পূর্বপুরুষের মধ্যে একজন ব্রিটিশ দ্বারা বাহাদুর উপাধি পেয়েছিলেন। এবং এপিজে আব্দুল কালাম তার বর্ণনা দিলেন যে তিনি একটা সাধারণ সাদামাটা হাইটের ছোট একটা ছেলে ছিলেন। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম ফ্যামিলি, তিনি একটা বড় তার ফ্যামিলির লোক সবাই উঁচু লম্বা হাইটে অ্যান্ড দেখতে সুন্দর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার উদ্বংশীয় বাড়িতে বসবাস করতেন, যেটা 19 শতাব্দীর মধ্যবর্তী সময়ে তৈরি হয়েছিল। এটা পুরোপুরি পাকা বাড়ি ছিল, যেটা চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি, যেটা রামেশ্বরমের মক্স স্ট্রিটে অবস্থিত। তার বাবা ইনএসেন্সিয়াল কমফর্ট লাক্সারি ত্যাগ করলেও সমস্ত প্রয়োজনীয় জিনিস, যেগুলো খাবার, ওষুধ, জামাকাপড় ইত্যাদি সব প্রোভাইড করতেন। তিনি তার মায়ের সঙ্গে বসে খেতেন কিচেনে। কী খেতেন? ল্যাডেল রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি সার্ভ অফ হোমমেড পিকেল অ্যান্ড ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এসবগুলো খেতেন। তো আশা করি এখান থেকে যতগুলো এমসিকিউ দেওয়ার মতো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কী দিতে পারে এখানে এমসিকিউ এখান থেকে। তো সেগুলো তোমরা নিজে করার চেষ্টা করবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করবে। আর তাছাড়া আমি তো কোশ্চেন দিবই প্র্যাকটিসের জন্য। তো এখানেই থাক তাহলে আজকে। তোমাদেরকে কোশ্চেন আমি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যানেলে পোস্ট করে দেবো, সেগুলো তোমরা সলভ করবে। সেখানে লিঙ্ক দেওয়া থাকলো, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা সকলে জয়েন হয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, যেহেতু পরবর্তী ক্লাসটা আমরা আগামী শনিবার নিয়ে আসবো। তো এই চ্যানেলটিকে তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এইভাবে
পড়তে পারে, তোমাদের সাথে পড়তে পারে একসঙ্গে, তোমাদের সহপাঠীদেরকে পাঠিয়ে দেবে যে তারাও ভালো রেজাল্ট করতে পারে। এবং অবশ্যই থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে পরের লেকচারে। তো বাই, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।